আমরা সংবিধান নতুন চাই আর সংস্কার চাই, একটা গণতান্ত্রিক সংবিধান, সে বিষয়ে আমাদের ঐক্যমত্য দরকার। এর পরের প্রশ্ন আসবে কিভাবে সেটা আমরা অ্যাচিভ করব। আপনারা যারা, আমি শামীম হায়দার পাটোয়ারির বক্তব্য শুনলাম, এর আগে আমি আরও দু একজন বিশেষজ্ঞের বক্তব্য শুনেছি, তারা অনেক সময় বলেন যে সংবিধানের ভেতরে নাকি এমন বিধান করা হয়েছে যেটা বদলানো যাবে না। মানেটা কি? আমি ঠিক এটা খুব ভালো বুঝতে পারি না। মানে কতগুলো কী বলে জনসম্মতিহীন কতগুলো লোক পার্লামেন্টে বসে বলে দিল এই ক্লজ আর কোনোদিন বদলানো যাবে না, বদলালে ফাঁসি দেওয়া হবে। তো ভাই, আপনি যদি একটা নতুন, আমরা যদি একটা সংবিধান বাতিল করে দিই, বলে যে আমরা বিপ্লব করেছি, এরপরে আমরা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করি, তারপর একটা সংবিধান করি, আচ্ছা ওরা যদি কোনোদিন আবার ক্ষমতায় আসতে পারে, এর সবটাই তো বাতিল করে দিতে পারে, তাহলে আপনারা আবার ফাঁসি দিতে পারে। এ আলোচনা করার মানে আছে নাকি? ও 2/3 করে এটা বাতিল করছে, আমি 2/3 করে এটা বাতিল করে দিব। ও যদি কোনোদিন ফিরতে পারে, ও আপনার সবচেয়ে সহিটাকেও ফালাই দিয়ে বলবে যে আপনাকে ফাঁসি দেওয়া দরকার। ফাঁসি ইজ রেডি ফর আস যদি কোনোদিন তারা ফিরতে পারে। সুতরাং এই আলোচনা করার অর্থহীন। এই যে লিগ্যালিটির পেছনে শক্তি, আলটিমেটলি পিপলস পাওয়ার। যদি জনগণ তার হাতে থাকে, আপনার সব লিগ্যালিটি উধাও হয়ে যাবে। যদি জনগণ আমাদের সাথে থাকে, তাহলে জনগণ এই নতুন লিগ্যালিটির পক্ষে দাঁড়াবে। আইন মানে শক্তি আইন তৈরি করে, জনতা আইন তৈরি করে। সুতরাং আইনের বিষয় নিয়ে আমার মনে হয় এই তর্কে ঢোকার কিছু নাই যে সংবিধানের ভিতরে এটার আসলে স্কোপটা কতটুকু। এই সংবিধানের কোন জায়গা থেকে, এগেইন আবার বলবো যে শক্তি ভারসাম্যটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা যারা বর্তমানের সময়ে ফ্যাক্টর পলিটিক্যাল ফোর্সেস, সেই ফ্যাক্টর পলিটিক্যাল ফোর্সেস একটা কনসেনসাসে আসতেছে কিনা। এই কনসেনসাস বিল্ডিং হচ্ছে এই মুহূর্তে নতুন রাষ্ট্র নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যে ঐক্যমত্য তৈরি হয়েছে এগেইনস্ট ফ্যাসিজম, সেই ঐক্যমত্যকে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে রক্ষা করা, তাকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য যাকে বলে পরিচালিত করা, সেই রাজনৈতিক প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমরা এখন মনে করি। এর ডিটেল নিয়ে আর কথা বলার কিছু নেই। আমাদের সব দলেরই প্রস্তাব আছে, ঐক্যবদ্ধভাবে 31 দফা আছে, আমাদের 14 দফা আছে, তার মধ্যে 7টা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বলেছি। আমাদের কাছে হচ্ছে যে ক্ষমতা বাংলাদেশে অনেক ভালো ভালো কথা লিখে রাখা যায়। ধরেন ফুয়াদ বললেন, ব্যারিস্টার ফুয়াদ বললেন যে অনেক কিছু লেখা আছে, এটা আসলে কনস্টিটিউশনে এত কিছু লেখা থাকার দরকার, এত আইন, এত বিধান, এত কিছু লেখার পরে কিন্তু কেউ যা পরিস্থিতি হয়েছে, তবে ওইটা আমাদের একটা বাস্তবতা। কিন্তু মানে আপনি বাংলাদেশের ভেরি বাস্তবতায় লেখা না থাকলে যে কি করবে ওই নো আর কি। ক্ষমতা আপনার হাতেই দিয়ে দিলে আপনি লেখা না থাকলে যে কি করবেন আমরা নিশ্চিত হতে পারি না। কিন্তু বাংলাদেশ রিয়ালিটি এই জায়গায়। সো পলিটি নির্মাণ, সিটিজেন হয়ে ওঠা, এটা আমরা অ্যাসপায়ার করতে পারি, কিন্তু এটা তো আবার আমি চাওয়া মাত্রই হয়ে যাচ্ছে না। এটা যেহেতু একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা হয়ে উঠতে হবে, তাহলে আমাকে হয়তো অনেক কিছুই লিখতেই হবে সত্যি সত্যি। এবং আমি লেখালেখির মানে বিপক্ষে না। লেখা যদি আরও বড় সংবিধান বানাতে চান তাতে আমার কোনো অসুবিধা নেই, লিখেন, ডিটেইল থাকুক, কিন্তু কি লিখছি আমরা, আমাদের কি সত্যিকার অর্থে ওই যে ব্যালেন্স অফ পাওয়ারটা থাকছে। আপনি যদি কনস্টিটিউশনাল পোস্ট কি, এখন ধরেন অডিটর জেনারেলের পদ কি কনস্টিটিউশনাল পোস্ট না, এটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, ওই যে কি বলে, হ্যাঁ ফুল কনস্টিটিউশনাল, হ্যাঁ মানে চ্যাপ্টার আছে। কিন্তু এই কনস্টিটিউশনাল পোস্টের নিয়োগ কার হাতে হবে? অডিটর জেনারেল হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব হিসাব নিকাশ হচ্ছে রাষ্ট্রের আয় ব্যয়ের, এবং ওইখানে যদি আপনি প্রধানমন্ত্রী একটা নিজের খাদেম রাখতে পারে, তাহলে সেই লোক মোটামুটি ওই রাষ্ট্র লুটে পুটে খাওয়া খুব সহজ। আমরা যদি এই সমস্ত জায়গাগুলোতে, ফ্রম ইলেকশন কমিশন টু ওই মানবাধিকার কমিশন পর্যন্ত, অডিটর জেনারেলের পদ পর্যন্ত, এমনকি অ্যাটর্নি জেনারেলের পদ, এই সব জায়গায় নিয়োগ যদি আমরা একটা কনস্টিটিউশনাল কমিশনের মধ্য দিয়ে দেই, হয়েছে। কিন্তু ধরেন ভারতকে কি বলা হয় যে তারা নাকি বৃহত্তম গণতান্ত্রিক দেশ, মানে লোক সংখ্যার হিসাবে। এখন ভারতেও তো নানান প্র্যাকটিস ইনস্টিটিউশনের পরে সর্বশেষ তাদের ন্যায়পাল নিয়োগে এইটা আনতে হয়েছে যে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিসের সমন্বয়ে একটা কমিশন ন্যায়পাল নিয়োগ দিবে। সেইটার ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট রায় দিল যে ইলেকশন কমিশনের নিয়োগ এটা হতে হবে, যদিও বিজেপি সুপ্রিম কোর্টের রায় মানে অগ্রাহ্য করে ওইখানে আরেকজন ইউনিয়ন মিনিস্টার ঢুকাই দিচ্ছে, চিফ জাস্টিসকে ফেলে দিয়েছে। কিন্তু তাদেরকে তো এটা আসতে হচ্ছে। তার মানে গণতন্ত্র কোনো নিশ্চিত গ্যারান্টিড ব্যবস্থা না, এটা কন্টিনিউয়াসলি একটা
চ্যালেঞ্জের মুখে পড়ে, এটা সংকটের মধ্যে পড়ে, এটা উত্তরণের জায়গায় যায় এবং সেইটার জন্য নানা ধরনের পদ্ধতিগত প্রশ্ন আসে এবং যদি জনগণের মধ্যে একটা সিরিয়াস মানে দ্বন্দ্ব তৈরি হয় সেটাকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই ধরনের নিউ সেটেলমেন্টগুলো এঙ্গেজ হয়। এখন ভারতে ইলেকশন কমিশনের নতুন সেটেলমেন্ট কিছুটা হলেও ভারতকে রক্ষা করে দিয়েছে। তার পরের ইলেকশনে আবার কি হবে আমরা নিশ্চিত জানি না। বাংলাদেশে আপনি আমাদের যদি এই কনস্টিটিউশনাল কমিশনগুলোর নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখেন আর রাষ্ট্রপতি নির্বাচন ঘুরে ফিরে একজনের হাতে যান, তো ওটা তো ওয়ান পলিটিক্যাল পার্টি হবে শেষ পর্যন্ত। ফলে রাষ্ট্রপতির হাতে কোনো কনস্টিটিউশনাল কমিশনের নিয়োগ থাকতে পারে না এই দেশের বাস্তবতায়। এই দেশের বাস্তবতায় অবশ্যই সরকার এবং বিরোধী দলের যৌথ নিয়োগের অথরিটি তৈরি করতে হবে যে এই কনস্টিটিউশনাল পদগুলোকে, যেটা মূলত রাষ্ট্রের মধ্যে ক্ষমতার ভারসাম্যটা রক্ষা করবে।